1952 সাল। সে সময়ের পূর্ব পাকিস্তানে সীমিত পরিসরে আমদানি রফতানি আর কৃষিপণ্যের উৎপাদনই ছিল মূল অর্থনৈতিক কর্মকাণ্ড। হাতে গোনা দু একটা শিল্প কারখানা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার নিয়ন্ত্রণ ছিল মূলত পশ্চিম পাকিস্তানিদের হাতে। ফলে এদেশের মানুষের সম্পৃক্ততা ছিল প্রায় শূন্য। ঠিক সেই সময়ে করাচি থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে এসে পূর্ব বাংলায় প্রথম স্টিল কারখানা স্থাপনের সাহস দেখান এক সুদূর প্রসারী, পরীক্ষিত ও স্বপ্নবাজ ব্যবসায়ী আকবর আলী আফ্রিকাওয়ালা। এরপর নানা চড়াই উতরাই পার হয়ে সেই কারখানাটি এখন দেশের ইস্পাত খাতের অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। 2022-23 অর্থবছর শেষে যাদের বিক্রির পরিমাণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, আর প্রতিষ্ঠানটির সম্পদমূল্য 18,000 কোটি টাকার উপরে। বছরে প্রায় 20 লাখ টন উৎপাদন ক্ষমতার বিএসআরএম-এর এই সাফল্যের পেছনে বড় অবদান গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর। তাকে নিয়েই চ্যানেল 24-এর এই বিশেষ আয়োজন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স অনুষ্ঠানে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই আয়োজনে আমরা এমন কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলছি যারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, এবং এমন উচ্চতায় নিয়ে গেছেন যা আসলে কোটি কোটি মানুষের কাছে একরকম স্বপ্ন। তাদেরই একজন বিএসআরএম-এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। আপনারা জানেন যে বাংলাদেশের নির্মাণ খাতের অন্যতম প্রধান উপকরণ স্টিল ইন্ডাস্ট্রিতে তিনি একরকম কিংবদন্তি। 2022-23 অর্থবছরে তার প্রতিষ্ঠানের সার্বিক বিক্রি ছিল প্রায় 20,000 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন যে একটা মাত্র ইন্ডাস্ট্রি, অর্থাৎ যদি আমরা প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন ওইভাবে চিন্তা না করি, এটা দিয়ে 20,000 কোটি টাকার বিক্রি, এটা একেবারে চারটেখানি কথা নয়। এটার পেছনে একটা বড় ইতিহাস আছে, গল্প আছে। সেই গল্পগুলো আমরা তার কাছ থেকে তুলে আনার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গল্পগুলো আমরা কম বেশি পড়েছি বিভিন্ন জায়গায়, তারপরেও আপনার কাছ থেকে একটু জানা যে আমরা যতদূর জানি আপনারা ইন্ডিয়ায় আপনাদের একেবারেই অরিজিন ছিল, যারা দাদা বা এরকম পারিবারিক যে পরিচয়, তারপরে আপনারা আফ্রিকায় চলে গেলেন, করাচি হয়ে তারপরে ঢাকায় আসলেন। আবারও একটু যদি বলতেন আমাদেরকে সংক্ষেপে কেমন ছিল যাত্রাটা। না, আমার দাদা উনি ব্যবসায়ী, উনি হার্ডওয়্যার ব্যবসা। তো ব্যবসা করতে করতে উনি মনে করলাম দেন ইন্ডিয়ায় তখন ফ্যামিন হয়ে গেছে, তো হি হ্যাড টু লিভ। লট অফ পিপল লেফট ইন্ডিয়া ফর কেনিয়া, ইউগান্ডা, তানজানিয়া। তো আমার দাদা হি ওয়েন্ট অ্যাওয়ে টু ম্যাডাগাস্কার। উনি ওখানে থেকে আমার চাচা, আমার বাবা, আমার চাচা, এল্ডেস্ট আঙ্কেল, আমার ফাদার ওয়াজ নাম্বার 2 প্লাস ওর 2 চাচা, ওই 4 জন ওখানেই জন্ম হয়েছে। আফটার 1939 ওনারা দেখেন ইন্ডিয়া ভালো হয়ে গেছে, তো আবার ছোটো ইন্ডিয়া চলে আসে। তো 47-এ হি কেম টু করাচি অ্যান্ড দেন স্টার্টেড স্লোলি বিজনেস সেটেল করলো। 49-এ হি কল্ড অল আওয়ার ফ্যামিলি মেম্বার্স ফ্রম ইন্ডিয়া। তো আমার জন্ম হয়েছে 49-এ ইন্ডিয়ায়। তারপরে আমাকে ওর বাবা নিয়ে আছে করাচি। তো করাচি থেকে উনি 47 থেকে 49-50 পর্যন্তই উনি ব্যবসা করতো এই স্টিলে, হার্ডওয়্যারে। তো উনি আসতো ঢাকায়। তো তখন বেঙ্গল, আজিজ মোহাম্মদ ভাই, মোবারক ভাই, মোহাম্মদ ভাই, এরা ফ্যাক্টরি ছিল ঢাকায়। ওখান থেকে স্ক্রু কিনতেন 47, 40, 48, 49। তো ওয়ান ডে ইথার্থে চলো আমি চিটাগংয়ে বেড়াতে যাই। তো বেড়াতে গেলেও ওখানে দেখলে সে এখানে চিটাগং আসার পরে দেখতে পানি খুব ভালো, এখানে খাবার পানি খুব ভালো, আয়রন আছে এখানে। তো হি লাইক দ্য ওয়াটার ইয়ার, হি লাইক দ্য সিটি। তো বলতে না আমরা এখানেই সেটেল হয়ে যাবো, করাচি থাকবো না। তো তখন থেকে 50-51 ও ট্রেডিং করতে করতে সাডেনলি ওনার মাথায় ঢুকলো যে একটা রোলিং মিল করি। তো আমার বাবার আগে সম্ভবত 52-তে, সেই 52 থেকে তারপরে উনি মনে করেন রোলিং মিল করে। এর আগে আমার একটা কমিউনিটি, গুজরাটি কমিউনিটি, দেয়ার ওয়াজ অ্যানাদার রোলিং মিল। উনি স্টার্ট করার পরে সাথে সাথে আমার বাবাও স্টার্ট করেছে রোলিং মিল। তো প্রথমে আমরা এই রোলিং মিল স্টার্ট করলো 1952 থেকে। এই রোলিং মিল স্টার্ট করার পরে আমরা বাবা অনেক মানে দেয়ার ওয়াজ ভ্যাকিউম।
There was no steel mill in East Pakistan. 52-তে তিনি যখন ইন্ডাস্ট্রি সেট আপ করলেন, তার মাথায় আসলে কি ছিল যে বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রি খুব দরকার, বা অনেক রকম চ্যালেঞ্জেস তো ছিল, কেন তিনি ওটা করেছিলেন? My father was a very enterprising man. মানে উনি কোনো দিন বসতে থাকতো না। He set up, he started doing this because opportunity ছিল। Because উনি ব্যবসায়ী, he was not even matriculate, he was not matric pass, but বুদ্ধি এ ব্যবসায়ী বিজনেস। তো গুজরাটি বলে না যে গুজরাটি লোকের ব্যবসা বিজনেসই আছে, তো ইট ইজ ইন আওয়ার ব্লাড। তো হি থট দ্যাট নো ইন্ডাস্ট্রি ইজ বেটার। তাহলে ট্রেডিং আমরা কোনো ট্রেডিংয়ে নাই। তো আমার বাবা ইন্ডাস্ট্রি দেখছে যে কষ্ট হয়, 2-3 বছর 4 বছর লাগে একটা ইন্ডাস্ট্রিকে চালানো, স্টার্ট করা। বাট ফাইনালি you know what you are doing ইন্ডাস্ট্রি। 52 থেকে 1971 মুক্তিযুদ্ধের আগে একটা সময় বাংলাদেশের একরকম চিত্র ছিল। ইভেন যুদ্ধের পরেও তো অনেক দিন পর্যন্ত বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে অর্থনৈতিক সমস্যা ছিল, সংকট ছিল। ওই সময়গুলো আপনারা কিভাবে কাটিয়েছেন? ওই সময় 1971-এ তো আমার 80% ফ্যামিলি, 70%-80% ফ্যামিলি তো পাকিস্তান চলে গেছে ওই টাইমে। কিন্তু আমার চাচা, আমার ভাই, আমার অন্য ফ্যামিলি মেম্বার্স এখানেই ছিল। তখন 1971-এ আমার ইন্ডাস্ট্রি অ্যাবান্ডন হয়ে গেছিলো। তো অ্যাবান্ডন মিনস অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল। তো শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, তখন মনসুর আলী সাহেব প্রাইম মিনিস্টার ছিলেন। তো আমার ফ্যাক্টরি থেকে আমার ওয়ার্কাররা ধরছে, আমার ম্যানেজার যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল উনি আমার স্টোরসকে চুরি করে বার নিয়ে যেতেছে। তো ধরার পরে তারপরে ওয়ার্কাররা ঢাকায় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ গিয়ে, শিল্প ভবন তখন ছিল, ওখানে গিয়ে আন্দোলন করছে যে ভাই মালিকরা এখানে আছে, এরা অনেক পুরানো কোম্পানি। তো শেখ মুজিবুর রহমান সাহেব মনসুর সাহেবকে বলেছে কে রিলিজ করে দেবে। তো 72 মার্চে উই গট ব্যাক আওয়ার ইন্ডাস্ট্রি। আপনি কি তখন ব্যবসায় জড়িয়েছিলেন কিনা? আমি ফার্গুসনে ছিল পাকিস্তান। আই ডিড মাই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন 72। সিএ করার পরে 74-এ আমি আবার চলে আসি, আমার বাবার সাথে জয়েন করে গেছি। স্যার, আমরা আরও গল্প শুনবো আপনার। আমরা ছোট একটা বিরতি নিয়ে আলোচনায় ফিরতে চাই। দর্শক বিশেষ এই আয়োজনে ছোট একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকবেন আমাদের। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স। আমরা আজকে এমন একজন বিলিয়নিয়ারকে পেয়েছি, তিনি বাংলাদেশের নির্মাণ শিল্পের অন্যতম প্রধান উপকরণ, স্টিল ইন্ডাস্ট্রিজের কিংবদন্তি বলা চলে। আলী হোসেন আকবর আলী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান, আমাদের আজকের অতিথি। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা 74 থেকে পরবর্তীতে বিএসআরএমের যে উত্থান, আমরা মোটামুটি ধরেই নেই যে আপনাকেই সবচেয়ে এর পেছনে অন্যতম প্রধান কারিগর হিসেবে আমরা জানি। আপনার বাবার তো একরকম প্রচেষ্টা ছিলই। স্টিলের যে ব্র্যান্ডিং হতে পারে বা এটার যে কোয়ালিটি হতে পারে, এটা কিন্তু আমরা বিএসআরএমের কাছ থেকেই দেখেছি বা শিখেছি। এইটা আপনার মাথায় কিভাবে এসেছিল? শিপ ব্রেকিং করার পরে আমরা দেখতেছি যে এই স্ক্র্যাপের রডে স্ট্রেংথ নেই কোয়ালিটির জন্য। উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স, ঢাকায় প্রিন্স আয়রন ছিল। উই ওয়ার দ্য সেকেন্ড ওয়ান টু মেক গ্রেড 60 ডিফর্ম বার্স ইন দ্য কান্ট্রি। তখন আমরা দেখলো যে ইয়েস, দিস ইজ আ পসিবিলিটি, বিকজ 30% স্টিল সেভিং হয়। কোয়ালিটি কনভিন্স করার জন্য কাস্টমারকে উই হ্যাড টু অ্যাডভার্টাইজ, উই হ্যাড টু কনভিন্স দ্য কাস্টমার্স। টুডে মানে এভরিবডি ওয়ান্টস কোয়ালিটি, বিকজ মানুষ তো ডেইলি ঘর বানায় না। নাও পিপল আর বাংলাদেশে নাও প্রায় এভরিবডি 70% পিপল আর নাও ইন কোয়ালিটি। যখন 74-এ সিএ শেষ করে আসলেন, আপনার কি অন্য কোনো চিন্তা কখনো মাথায় ছিল নাকি পারিবারিক ব্যবসায় শুরু করবেন বা জড়াবেন এইটা? তখন আপনার বাবার কোনো চাপ ছিল কিনা? না, আমার তখন জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার বাবা, ওনার 4 চাচা, সব 5 ভাই সাথে ছিল। তখন আমি আরামকো থেকে একটা জব পাইছি, জব অপরচুনিটি। সৌদি আরবিয়া আরামকো জব পেয়েছে। ওই টাইমে 25,000 রুপিস আ মান্থ। তো আমার বাবা বলছে, আলী হোসেন তুমি যেতে পারি, ওখানে তুমি অ্যাকাউন্টসে থাকবে, ইউ উইল বিকাম দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ম্যাক্সিমাম, আর কী করবে। বাট তুমি আমার সাথে থাকলে ট্রেডিংও শিখবে, ইন্ডাস্ট্রিও শিখবে, কমার্শিয়ালও করবেন, ইম্পোর্টও করবেন। এর জন্য আমরা আই থট ওকে লেট মি টেক দ্য কল। তো আই এম উইথ মাই ফাদার, আই হ্যাভ নেভার ডান আ জব।
আপনি একেবারে সরাসরি ব্যবসার সাথে কোন সময় থেকে জড়ালেন, মানে আপনার বাবা আপনার উপরে নির্ভর করতে শুরু করলেন? 74 থেকে আমি স্টার্ট করলাম ফ্যাক্টরি অফিসে যেত। তখন তো একটাই ফ্যাক্টরি নাসিরাবাদে ছিল, 2টা ফ্যাক্টরি নাসিরাবাদে, 3 এখনো আছে তো সেগুলো? এখনও 3-4 ফ্যাক্টরি এখনও আছে ওখানে। তো আমরা ফ্যাক্টরি স্টার্ট করলাম। তারপরে আমি আস্তে আস্তে বাবা আমার উপরে ছেড়লো, আমি ড্যাডিকে বলছে ভাই লেট আস ডু সাম মোর। এক পর এক আমার এল্ডেস্ট চাচা যে ছিল, হি ওয়াজ ভেরি এন্টারপ্রাইজিং ইন্ডাস্ট্রিয়ে ওনার মাথা। আমার ফাদার ইউজ টু লুক আফটার পলিসি ম্যাটার, ফিউচার স্ট্র্যাটেজি, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট। আর আমার এল্ডেস্ট চাচা তায়ার আঙ্কল, he was very devoted, passionate for production. এটি আমরা নতুন প্ল্যান্ট আনলাম ইউকে থেকে, সেকেন্ড হ্যান্ড অটোমেটিক মিল, সেমি অটোমেটিক। ওই মিল আনার পরে আমরা এটিএ সেট আপ দ্যাট মিল। 10 বছর চালানোর পরে, 20 বছর চালানোর পরে 2007 থেকে we got a fully automatic mill. রাইট। আপনার কি কখনো মনে হয়েছিল যে বিএসআরএম একদিন $1 বিলিয়ন কোম্পানি হবে? No, it is my dream. মানে আমি ড্রিমেও দেখি না যে আমরা এত সুন্দরভাবে, মানে এই দেশে এত সুন্দরভাবে আমরা প্রোগ্রেস করব। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেন ক্রেডিট ফর অল দিস গোজ টু আওয়ার ডেডিকেটেড অফিসার্স, মাই সান হু ইজ উইথ মি সিন্স 1999, আমার ছেলে আছে হু ইজ নাও দ্য সিইও। এটার পেছনে একটা তো কি পয়েন্ট অর টার্নিং পয়েন্ট ছিলই। আপনি কি মনে করেন সেই টার্নিং পয়েন্টটা কি? I always tell our people, and I always tell a lot of young boys also, there is no shortcut to success, and there is no alternative to hard work. So our life turning point was simple dedication, passionate, devoted, and আমি সবাইকে ব্যাংকার্সকেও বলি যে we drink steel, we talk steel, we sleep steel. So our blood is steel. Frankly speaking, if you want to do a job properly, dedicatedly, you have to be focused on a business. You cannot do 10 businesses. And I have only my one son, and he is the CEO. And my cousin, my first cousin, he is our finance director, and his son. So we are 4 family members here, and we don't think it will be fair to start. We will start a very large project, but in steel, or maybe in IT, or maybe somewhere, but it will be very large. অন্য কোনো সেক্টরে এখনো পর্যন্ত আপনি চিন্তা আমরা করছেন? এখনো পর্যন্ত যাইনি। আমি আরো একটা বিরতি নিয়ে আরো 2-একটা প্রশ্ন জানবার আছে আপনার কাছে, আমি জানতে চাই। দর্শক বিশেষে আয়োজন দেখছেন আপনারা, আরো একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকবেন আমাদের। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স অনুষ্ঠান দেখছেন। আলী হোসেন আকবর আলী, তিনি বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান, আমাদের আজকের অতিথি। আবার স্বাগত জানাচ্ছি। আপনার কি কখনো মনে হয়নি যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, 20,000 কোটি টাকা প্রায় টার্নওভার, বাট এমপ্লয়মেন্ট কম্পারেটিভলি কম, 5,000-6,000, পরোক্ষভাবে সেটা হয়তো আরও অনেক বেশি, কিন্তু আমরা দেখেছি যে লেবার ইন্টেন্সিভ যেই ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। সো অন্য সেক্টরে গেলে মানুষকে আরও বেশি কর্মসংস্থান করতে পারতেন, বা অন্য সেক্টরে গেলে ইকোনমিতে আরও ভূমিকা রাখা যেত, এটা কখনো মনে হয়েছে কিনা? A very good question, but actually if it was labor intensive like ready-made garments, there you need lot of people. So আমরা ওই লেবারের ইনসেন্টিভ, বিকজ ready-made garment is not our cup of tea, where major employment labor intensive এখানে আছে, or agriculture. আমরা আস্তে আস্তে এগ্রিকালচারে যাইতেছি। সো লেবার ইন্টেন্সিভ জাস্ট ফর দ্য সেক অফ লেবার ওরিয়েন্টেশন প্রজেক্ট করুক, এটা ইজ নট ইজি। প্লাস there are a lot of challenges. মানে you have to know the business. A ready-made garments is a very good business. Lot of labor are employed, but then lot of challenges are there, for which আমরা রেডি নাই, এক্সপিরিয়েন্সও নাই। বাট আপনি ইকোনমিতে এখন যে কন্ট্রিবিউট করতে পারছেন, আপনি হ্যাপি কিনা? মানে we are very happy. We are the largest tax contributors in the economy to the national exchequer. গত বছর $250 million আমরা কন্ট্রিবিউশন করেছি ন্যাশনাল এক্সচেকারকে। তো we are, I think, from that angle against labor employment, we are really contributing in a very big way.
মান্থলি আমরা 120-130 কোটি টাকা পাওয়ার বিল দেয়। তো উই আর দ্য লার্জেস্ট পাওয়ার কনজিউমার। আপনার বয়স যত, মোটামুটি বাংলাদেশে আপনাদের ইন্ডাস্ট্রির বয়সও কাছাকাছি সময়ের। তো এর মধ্যে তো অনেক লুক্রেটিভ অপরচুনিটি আসছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি মানে ছিল যাদের অনেক বেশি লাভ হয়েছে এক সময়। আপনার কি কখনো মনে হয়নি যে আমি 10 বছরের জন্য ওখানে কিছু ইনভেস্ট করে কিছু প্রফিট করে আবার অন্য জায়গায় যাই? 23,000 tons a year in 72 was our production. Today it is 16.5 Million. lakhs. 1.65 million tons. And after 3 months, 4 months, will be 2.34 million tons. তো এই ক্যাপাসিটি যে আমি বাড়াইলাম, কি দরকার আমাকে অন্য ব্যবসা করো? তো উই আর নট এফিশিয়েন্ট ইন দ্যাট বিজনেস। সো মানে এই বিজনেস উই নো, we know where we are. To me, this is the only way to survive. Means you keep on innovating, keep on investing. একটা সময় তো আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি, কোয়ালিটির প্রশ্নে আমরা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছি। এখন বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে আছে? We have supplied 95% of the steel for the Padma Bridge, the whole Padma Bridge. 85%, 90% of the nuclear power project. মানে যত বড় বড় প্রজেক্ট বাংলাদেশে বলেন, BSRM is involved. এখন অনেকেই ধরেন যে ব্যবসা করতে চায়, অনেকের মধ্যে অনেক বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আছে। $1 বিলিয়ন উদ্যোক্তা হওয়া বা বিলিয়নিয়ার হওয়া, এটা তো একরকম আকাশ ছোঁয়ার মতো একরকম কল্পনা। কেউ যদি হতে চায়, আপনার পরামর্শ কি? There is no shortcut to success, there is no alternative to hard work, and bottom line is education. So আমার মনে হয় to become a billionaire, it has taken me 73 years. তো আমি তো নাই, আমার কোম্পানিকে 73 years লাগলো। আমি প্রায় 50-55 years থেকে ব্যবসা। তো it is number 1 luck, number 2 your dedication, number 3 your intention. You want to do the business for the sake of business, or you want to do business to take away bank's money and not pay them. So these things comes from education, deep education, integrity, your character. So amar mone hoy it is not difficult for anybody to do business. It is depending upon your integrity and hard work. আপনার সাকসেসের পেছনে সবচেয়ে বড় অবদান কার? Keep your life as simple as possible. Don't tell lies. আমার ছেলে মেয়েকে আমি বচপন থেকে ছোট থেকে তখনই বলি যে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বললে আপনাকে মনে রাখতে হবে মিথ্যা কথা বললে। আর সত্যি বলে ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং, সো ইউ ডোন্ট হ্যাভ আ বার্ডেন। সো হার্ড ওয়ার্ক হলো, ক্যারেক্টার ভালো হলো, হিউমিলিটি থাকেন, লোককে হেল্প করতে থাকো, অলওয়েজ বি হাম্বল ইন ইউর লাইফ। এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী? সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ইজ, আই টেল ইউ, উই ক্যান ডু ওয়ান্ডার্স। দের আর এন্টারপ্রেনার্স ইন আওয়ার কান্ট্রি। আমার দেশে অনেক এন্টারপ্রেনার আছে। যদি গভর্নমেন্ট সত্যি আমাকে যদি সাপোর্ট করে, দিস কান্ট্রি ক্যান রিয়েলি মুভ মাচ ফাস্টার। এখনও উই আর ডুইং ওয়েল, বাট আই ফিল উই নিড টু বি হার্ড। দিস ইজ মাই কমন স্লোগান। স্যার, একেবারে শেষ করব, নতুন প্রজন্মের কাছে আপনার প্রত্যাশাটা কী এবং আপনি তাদেরকে কী পরামর্শ দেন? For newcomers, students, do a job, 2-3-4 বছর এক্সপিরিয়েন্স করো, সাথে সাথে সাইডে কোনো টাকা লাগাই দাও বন্ধুর সাথে যার উপর বিশ্বাস, উনি ব্যবসা করতেছে, ভালো ব্যবসা, স্টার্ট আপ বিজনেস, হার্ডওয়্যার স্টোর করো, ছোটো ইন্ডাস্ট্রি করো, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। অনেক ধন্যবাদ, আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ। দর্শকের সাথে শেষ করছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স। ভালো থাকবেন সবাই।